নমস্কার, স্বাগত বিটিএন নিউজে। সাথে আছি আমি শ্রুতি। প্রথমে দেখে নিচ্ছি আজকের বিশেষ খবর। স্বাগত সাতীর্থ পোর্টালের আওতায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলির আদেশ আনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর ঘোষণা। কানাতপুর কায়স্থ বিজেপি রাজ্যসভার প্রার্থী। বরাক উপত্যকা জুড়ে পালিত পবিত্র ঈদ উল আজহা। শিলচর ইটখোলা ঈদগাহে হাজারো মুসলিম ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন। বর্জালেঙ্গা ফরেস্ট ভিলেজ এলাকায় বন্যা পরবর্তী সময়ে বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি স্থানীয়দের। এবারে বিস্তারিত খবর। স্বাগত সাতীর্থ পোর্টালের আওতায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলির আদেশ আনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বাগত সতীর্থ পোর্টালের আওতায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলির আদেশ আনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করেন। আজ শনিবার পারস্পরিক বদলির আদেশপত্র আনুষ্ঠানিকভাবে বিতরণ করেন মুখ্যমন্ত্রী। এদিকে সরকারি কর্মচারীদের জন্য অন্যান্য প্রকল্পের সাথে পারস্পরিক বদলির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ বলে জানান মুখ্যমন্ত্রী। জনতা ভবনে পারস্পরিক স্থানান্তরের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অথবা ষড়যন্ত্র করে বিপুল পরিমাণ অর্থ প্রদানের দিনগুলি এখন অতীত বলে জানান মুখ্যমন্ত্রী শর্মা। দুর্নীতির কোনো ফাঁক না রেখেই আমরা স্বাগত সতীর্থ পোর্টালের মাধ্যমে স্থানান্তর প্রক্রিয়াটিকে সহজ, সময়োপযোগী এবং স্বচ্ছ করতে সক্ষম হয়েছি বলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শর্মা বলেন, ৯,০০০-এরও অধিক প্রার্থীরা এক পয়সাও না দিয়ে পারস্পরিকভাবে স্থানান্তর হয়েছেন। স্বচ্ছতা সর্বত্র বিদ্যমান থাকবে বলে রাজ্যবাসীকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আঁচনিটো বন্ধ হয়ে যায়, যেতিয়া আঁচনিটো চলি থাকে কোনেও এটা কথা নকয়, কিন্তু কেতিয়াবা যেতিয়া বিত্ত বিভাগ বা ষ্টেট বেংকৰ MOU-খন বন্ধ হৈ যোৱাৰ কাৰণে আঁচনিখন সাময়িকভাৱে স্থগিত হয়, মোৰ মোবাইলত সদায় প্ৰতিদিনে 100ৰ পৰা 200 ফোন আহা বা মেছেজ আহা আৰম্ভ কৰে, ছাৰ আপোন ঘৰ আঁচনিখন কেতিয়া খুলি দিব। তেতিয়া মই মনতে ভাবোঁ যে আঁচনিখন চলি থাকোঁতেতো কোনেও এবাৰ নকয় খুব ভাল আঁচনি এখন চলি আছে বুলি। তাৰ মানে আমাৰ আঁচনিখন কিমান ফলপ্ৰসূ তাক চাবৰ কাৰণে এটা দুটামান আঁচনিবিলাক বন্ধ কৰি দিলে লগে লগে গম পোৱা যায় যে আঁচনিখন কিমান ফলপ্ৰসূ। আপোন ঘৰ আমি যদিও বন্ধ কৰি দিয়া নাছিলোঁ, বিভিন্ন কাৰণত ষ্টেট বেংকৰ লগত যেতিয়াই আমাৰ কিবা যোগাযোগ বা আন ধৰণৰ ৰিনিউৱেলৰ কথা আহে, তেতিয়াই আপোন ঘৰ আঁচনিৰ প্ৰয়োজনীয়তা আৰু ইয়াৰ মহত্ব সম্পৰ্কে প্ৰকাশ পায়। 40,000তকৈ ৰাজ্যৰ চৰকাৰী কৰ্মচাৰীয়ে 15 লাখ টকালৈকে আপোন ঘৰৰ লোন লৈছে আৰু আজি ৰাজ্যৰ কৰ্মচাৰীসকলে সেই লোন 30 লাখ টকালৈকে বঢ়াই দিবলৈ আমাক জনোৱা আবেদনো আমি গ্ৰহণ কৰিছোঁ। আপোন ঘৰৰ দৰে আঁচনি ভাৰতৰ কোনো ৰাজ্যতে নাই। দ্বিতীয়তে, আপোন বাহনৰ দৰে আঁচনিও বিশেষকৈ নতুন চৰকাৰী কৰ্মচাৰীসকলৰ বাবে আমি আৰম্ভ কৰা আপোন বাহন আঁচনিও ভাৰতবৰ্ষত আজি ক'তো পাবলৈ নাই। আমাৰ চৰকাৰৰ আন এখন আঁচনি, তেতিয়া মই প্ৰমাণ পাইছিলোঁ যে এই আঁচনিখনৰ গুৰুত্ব কিমান। সৰ্বশিক্ষা অভিযানৰ কণ্ট্ৰেকচুৱেল টিচাৰসকলক আমি নিয়মীয়াকৰণৰ এটা প্ৰচেষ্টা চলাইছিলোঁ। নিয়মীয়াকৰণ কৰিলে তেওঁলোকৰ দৰমহা 8,000 টকা কমি আহে, কাৰণ আমি ৰেট্ৰস্পেক্টিভ নিয়মীয়াকৰণ কৰিব নোৱাৰোঁ, আমি প্ৰস্পেক্টিভ নিয়মীয়াকৰণ কৰিব পাৰোঁ। তথাপিতো তেওঁলোকৰ দীৰ্ঘদিনীয়া দাবীৰ প্ৰতি সঁহাৰি জনাই বা ছেকেণ্ডাৰী এডুকেশ্যনত কণ্ট্ৰেকচুৱেল পোষ্টত কাম কৰি থকা শিক্ষকসকলৰ দাবীৰ প্ৰতি সঁহাৰি জনাই আমি এটা বিজ্ঞাপন দিছিলোঁ যে যিসকলে নিয়মীয়া হ'ব বিচাৰে আবেদন কৰক। যেতিয়া হাজাৰ হাজাৰ শিক্ষকে নিয়মীয়াকৰণৰ বাবে আবেদন জনালে, মই শিক্ষা বিভাগক সুধিছিলোঁ যে 8,000-9,000 টকা ক্ষতি কৰি মানুহে কিয় চৰকাৰত আহিব খুজিছে, কাৰণ সৰ্বশিক্ষাটোত আমি একেই দৰমহা দি আছিলোঁ।
রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি প্রার্থী ঘোষণা, কনাদপুর কায়স্থ বিজেপি রাজ্যসভার প্রার্থী। রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপির প্রার্থী ঘোষণা। রাজ্যসভা আসনে কনাদ পুরকায়স্থের নাম চূড়ান্ত করল বিজেপি। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের পুত্র কনাদ পুরকায়স্থ বিজেপির মনোনয়ন পেয়েছেন, ফলে তার রাজ্যসভায় যাওয়াটা নিশ্চিত হয়ে গেল। কনাদ পুরকায়স্থ হচ্ছেন বিজেপির রাজ্যসভার প্রার্থী। রাজ্যসভা আসনের 2টি শূন্য আসনের মধ্যে বিজেপি মাত্র একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অন্য আসনটি জোট দল এজিপিকে দেওয়া হয়েছে। এজিপি প্রার্থীর নামও শীঘ্রই ঘোষণা করা হবে। রাজ্যসভা নির্বাচন 19 জুন অনুষ্ঠিত হবে। বরাক উপত্যকা জুড়ে পালিত পবিত্র ঈদ উল আজহা। শিলচর ইটখোলা ঈদগাহে হাজারো মুসলিমের ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন। আজ দেশ জুড়ে পালিত হয়েছে পবিত্র ঈদ উল আজহা, ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ধর্মীয় ভাব গাম্ভীর্য ও ত্যাগের মহিমায় শনিবার আসাম তথা বরাক উপত্যকা পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হয়েছে। পশু কোরবানির মধ্য দিয়ে দিনটিতে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন করেন মুসলিমরা। একে কোরবানির ঈদও বলা হয়ে থাকে। বকরি ঈদ বা কোরবানির ঈদ মূলত ত্যাগ ও বলিদানের উৎসব। এদিকে আজ ইটখলা ঈদগাহে মুসলমানরা একত্রিত হয়ে নামাজ পড়েন, একে অপরকে ঈদ মোবারক জানিয়ে কোলাকুলির মাধ্যমে শুভেচ্ছা বিনিময় করেন। এদিকে টিকরবস্তি ঈদগাহে ধর্মপ্রাণ মুসলিমরা একত্রিত হয়ে নামাজ পাঠ করেন এবং নামাজিরা একে অন্যের সঙ্গে কুশল বিনিময় করেন। গলি বন্ধু ইদারে ইদারে পাগল করে পড়ে। আজকের দিনে আমরা গোটা বিশ্বের মধ্যে খুশির জোয়ার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের কাছে আমরা জানাই ঈদের শুভেচ্ছা। এই ঈদগাহ ময়দানে আজকে যে নামাজ আদায় করছি এটা ঈদ উল আজহার নামাজ। এই নামাজ গোটা বিশ্বের মধ্যে প্রত্যেক ঈদগাহ ময়দানে আজকে চলে এবং সবচেয়ে বড় উদ্দেশ্য এই নামাজ পড়ে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা ও কথাও করি যে বিশ্বের মধ্যে আর বিশেষ করে আমরা শিলচর শহরের মধ্যে শান্তি শৃঙ্খলা সমৃদ্ধি বজায় থাকত, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকে মিলিমিশি একে অন্যের সঙ্গে ভাই ভাই হিসাবে আমরা চলা এবং সবশেষে এই যে আপনারা যে মিডিয়া ভাই হল প্রশাসন এবং আমরা মাইক ইলেকট্রিক নিয়ে যারা আজকে সময় দিছ এরা প্রত্যেকের কাছে ঈদের শুভেচ্ছা জানাই, অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাই। প্রতি বছরের ন্যায় এবারেও পবিত্র ঈদ উল আজহাকে ঘিরে গ্রাম কাছাড়ে এক উৎসব মুখর পরিবেশ। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদ উল আজহাকে ঘিরে গ্রাম কাছাড়ে এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছেন ইসলাম ধর্মাবলম্বীরা। এদিন শহরতলির সৈয়দপুর দ্বিতীয় খণ্ডের উত্তর বারিকনগর হাজী জহরউদ্দিন মজুমদার ঈদগাহ ময়দানে হাজার হাজার মানুষের উপস্থিতিতে ঈদের নামাজ পাঠ করা হয়। সমগ্র বরাকবাসী তথা দেশবাসীকে পবিত্র ঈদ উল আজহারের শুভেচ্ছা জানিয়ে ঈদগাহ কমিটি ভারতের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেছেন। বক্তব্য রাখতে গিয়ে মসজিদের ইমাম জানান, ঈদ উপলক্ষে এদিন ঈদগাহ ময়দানে বিশ্ব শান্তি কামনার পাশাপাশি দোয়া ও প্রার্থনার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে প্রত্যেককে কাজ করে যাওয়ার আবেদন জানানো হয়েছে। জাতি বর্ণ নির্বিশেষে প্রত্যেকে যাতে একসাথে মিলে দেশ ও সমাজের উন্নতি সাধনে এগিয়ে আসেন। ঈদ উপলক্ষে এদিন মসজিদ প্রাঙ্গণে বিশিষ্ট জনেদের সংবর্ধনা প্রদান করে সম্মানিত করেছেন কমিটির কর্মকর্তারা। Allahu Akbar. Allahu Akbar.
আকবার তারপর মৌলানা ইকবাল হোসেন সাহেব তারপরে মুস্তাকির সাসারে তারপরে আমরা মুরব্বী খুশির দিন আজকে আমরা এই ঈদগার মধ্যে জমাতে ঈদের নামাজ আদায় করছি বড় খুশি। এই খুশিটা যাতে আমরা দেশের মধ্যে শান্তি সৃষ্টি করে এটা আমরা ঈদগাহ কমিটির তরফ থেকে আমরা আশা করি। এই ঈদগাহটা নতুন হিসাবে নামাজের মধ্যে অনেক ধরনের কষ্ট হইতে পারে, তবে আমরা চেষ্টা করি আর আমার কমিটির তরফ থেকে যে যাতে প্রত্যেক বছর আরও সুন্দর করিয়া এটারে করতাম, এটা আমরা আল্লাহ তাআলা আমরা শক্তি দান করি। ফাঁকি বাইরে দুইটা কথা খোয়ার লাগিয়া আলাইকুম ঈদ মুবারক দানে আদায় করেছি, আর এটাই শান্তির কামনা করেছি আমরা সবাই যাতে ভারতবর্ষে সবাই জাতি বর্ণ সবাই একসাথে আমরা একত্রিত হয়ে চলতে পারি, যাতে আমাদের ভারতবর্ষ শান্তির দেশ, সব জাতির লোক একত্রিত হয়ে চলতে পারি। আর আমাদের ঈদগাহ আজকে প্রায় 5 বছর হয়েছে, আমরা পুরোপুরি মানে যারা নামাজ পড়তে এসেছে লোক সবাইকে পুরোপুরিভাবে যেটা সম্মান দেওয়ার সেটা দিতে পারছি না, সেটার জন্য আমরা ক্ষমা প্রার্থী। পুরা গোটা ভারতবর্ষরে ঈদ মুবারক আমার তরফ থাকিয়া ঈদ মুবারক। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা যেন আজকু সুন্দরভাবে শান্তিভাবে এই ঈদগার ময়দানের মধ্যে আইয়া ঈদের নামাজ আদায় করবার তৌফিক দান করছেন। আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একবার শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর আমরা দোয়া করছি যেন আমরা এই গোটা ভারতের আল্লাহ রব্বুল আলমিনে সবার জন্য শান্তির দেশ বানাইয়া দে, আমরা সবে মিলিয়া শান্তিতে বাস করতাম পারি, যার যারির ধর্ম সুন্দরভাবে আদায় করতাম পারি, এইটা আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করিয়া থাকি যে আল্লাহ আমরা সবের তৌফিক দান করি। বড়জালেঙ্গা ফরেস্ট ভিলেজ এলাকায় বন্যা পরবর্তী সময়ে বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি স্থানীয়দের। পাহাড় থেকে কাদামাটির স্রোত এসে গ্রামের প্রায় প্রতিটি বাড়িঘরে হাঁটু পর্যন্ত কাদামাটি ঢুকে গ্রামের প্রায় 300 বিঘে জমির ফসল নষ্ট হয়ে যায়। এই ধরনের পরিস্থিতিতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন গ্রামের শতাধিক খেটে খাওয়া পরিবারের লোকেরা। পুরো গ্রামের জনগণ কৃষিকাজ ও বিভিন্ন ধরনের চাষবাসের উপর নির্ভরশীল। সমস্ত ধরনের ফসল হারিয়ে আজ তাদের মাথায় হাত পড়েছে। ঘরে বাইরে হাঁটু পর্যন্ত কাদা হয়ে থাকায় দরিদ্র পরিবারের লোকেরা এক অসহায় পরিবেশের মধ্য দিয়ে দিন গুজরান করছেন। গত 4 দিন ধরে এই ধরনের পরিস্থিতি বিরাজ করছে মধ্যধলাইয়ের পানি ভরা জিপির বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামটিতে। শনিবার বড় শালগঙ্গা ফরেস্ট ভিলেজ গ্রামের গ্রামবুড়া ফরেস্ট হেডম্যান রতন গৌড়, উত্তম সিনহা, বাসন্তী গৌড়, রেখা কল, বিশু কল, অঞ্জলি কল, উষা গৌড় এবং আশারানী গৌড় বলেন, ধলাই লোহারবন্দ আসাম মালার রাস্তা নির্মাণের কাজ চলছে। গত 3-4 দিনের বৃষ্টিপাতে পাহাড় কাটার মাটি এসে তাদের গ্রামকে সর্বনাশ করে দিয়েছে। आओ ना तुम्ही নষ্ট করা চলবে না, ক্ষেতের জমি নষ্ট করা চলবে না, ক্ষেতের জমি নষ্ট করা চলবে না, ঘরবাড়ি ভাঙবার মাটি লই আইগু চলবে না, ঘরবাড়ি ভাঙবার মাটি লই আইগু চলবে না, ঘরবাড়ি ভাঙবার মাটি লই আইগু চলবে না। ধলাই থাকি রাস্তা আছে, সরকারের রাস্তা বনাইছে গেছে তোমার বারিকা পিস রাস্তা হয়েছে, তো আমরা মানে বাধা দিছে না, রাস্তা বানাইও না কইয়া রাস্তা বানাইছে, ঠিকও হয়েছে। বাকি আমরা রাস্তা ঘর বাড়ি সব ভাঙ্গিয়া রাস্তা সিলি পাইয়া ঘর বাড়ি সব ভাঙি দিছে।
আর ক্ষেতের জমিন বেজান আসলো 300 কিয়ার আসলো নানি 300 কিয়ার জমিন আসলো রাস্তা ভাঙিয়া মানে সব আইয়া মাটি ঢাকি দিছে বালু পাথর মাটি আইছে সব ঢাকি দিছে আমরা গরিব মানুষ কিতা করিয়া খাইমু তো এখন সরকারে এখন কিতা করা যায় সরকারে কিতা করিয়া দিব এখন গরিব মানুষ কিলা খাইয়া বাঁচবো সরকারের জিমা দিছে এখন সরকারে কিতা করা যায় হালি ফালাইছে 1.5 মনের ধানে বড়ুয়া ধান লাগাইবার লাগি ফালাইছে এগু তো সব মাটি ঢাকি দিছে আউশ ধান লাগাইবার লাগি 1.5 মনের মানে ধান ফালাইছে জ্বালা ধান এগু তো সব ঢাকি দিছে এখন আমরা গরিব মানুষ কিতা করিয়া খাইয়া যাইমু এখন সরকারে জানে সরকারে ভরসা দিছে এখন সরকারে জানে কিতা করে গরিব মানুষরে একেবারের পিছারি সব মাটি ঢুকে গেছে সব মাছ আমার চলে গেল এবারে আমার 3 কিয়ারের ধান সব পাথর মাটি আছে করে সব বহালি গেল হালি গিরাইছি আগনিয়ার হালি সব হালি পর্যন্ত নিয়ে চলে গেল এখন আমাদের কোনো আয় উপায় নাই আমাদের ক্ষেত বাড়ি সব ঢাকায় গেছে এখন আমরা করে খাবার মতন মানুষ জায়গা নাই কি আমাদের উতনা আমাদের বাগান সাগান পান বাগান কমলা বাগান গোয়া বাগান আনারস বাগান এটা সব সরকারে কাটে রাস্তা বানাইছে আমরা মানা করেছি নাই রাস্তা বানাইছে পরে দেখলে আমাদের ধান রূপা হালি ফালানি এটা সব আমাদের মাটি না আসবার আগে আমরা করেছি বাকি নেই চাই এখন মাটি আসে আমাদের সব কিছু আমাদের বহালি গেল মাটি আসে যাকে দিল মাছ কাঁকড়া সব শেষ হয়ে গেল তো এইটার আমাদের উপায় এখন তোরা বলা দেখেন একদম আমরা আরো হালি একদম রুয়া রয়েছিল হালি উলি লইয়া সব একদম নষ্ট করিয়া শেষ আর এইদিকে নাই সব বালি চুলি সব শেষ করিয়া একদম নষ্ট করিয়া রাখি দিছি ওদিকেও দেখো একদম কিছু নাই সব দলকিয়া বালি হামাইয়া একদম শেষ এখন আমরা কি রকমের চলতাম কি রকম খাইতাম রইতাম সব সর্বনাশ হইয়া রয়ে গেছে সব মাটি আইয়া মানে বেড়ার ভিতরে ঢুকে গেছে ঘরে ঢুকে গেছে কোদাল দিয়ে কাছিয়া আমরা বার করছি সব বাইরে ফেলাইছি শিলিপুকুর ধসিয়া আইসে কলা গাছ 100 লাগাইছি গু ঢাকি গেছে গুয়া 50-60 গুয়া সব ঢাকি গেছে মাটি আইয়া সব বাচ্চা কাচ্চা কিতা খাইব গরিব মানুষ আমার যার মাটি আমাইছে ভিতরে দিকে আমি কোদাল দিয়ে সব কাছিয়া বাইরে দিকে ফেলাইছি পানিও ঢুকছে মাটিও ঢুকছে সিটু অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘের আহ্বানে আজ ডলুবাগানে শ্রমিকদের বিশাল বিক্ষোভ সমাবেশ সিটু অন্তর্ভুক্ত অখিল ভারতীয় চা মজদুর সংঘের আহ্বানে আজ ডলু বাগানের ডলু ডিভিশন ও ময়নাগড়ে একই সময়ে 2 জায়গায় প্রায় 2 শতাধিক শ্রমিকের বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শ্রমিকদের দীর্ঘদিনের বকেয়া দাবি ও কর্মস্থলের যন্ত্রণাদায়ক পরিস্থিতির বিরুদ্ধে ডলুর মাঠে ও ময়নাগড়ের নাচঘরের এই সমাবেশে শ্রমিকরা তাদের ক্ষোভ উগরে দেন এবং স্লোগানে গোটা অঞ্চল উত্তাল করে তোলেন পরে ডলু বাগানের অফিসের সামনে জমায়েত হয়ে জেনারেল ম্যানেজার নিজে এসে শ্রমিকদের কাছ থেকে দাবি সম্বলিত স্মারকলিপি গ্রহণ করেন এবং দাবি পূরণে সচেষ্ট হবেন বলে প্রতিশ্রুতি দেন দাবিগুলির মধ্যে অন্যতম বাগানের সমস্ত সেকশনে জঙ্গল পরিষ্কার করে কাজের সুবিধা করে দেওয়া বিপর্যস্ত ঘরবাড়ি অবিলম্বে সংস্কার করা হাসপাতালে নিয়মিত ঔষধ সরবরাহ করা হাসপাতালে অসুস্থ শ্রমিকদের দুবেলা হাজিরা দিয়ে ফটো তোলার মতো অমানবিক ব্যবস্থা প্রত্যাহার করা প্রতিটি ডিভিশনের রাস্তাঘাটের সংস্কার করা শ্রমিকদের প্রাপ্য গ্র্যাচুইটি এরিয়ার ইত্যাদির বকেয়া অর্থ প্রদান করা ক্যাজুয়াল কর্মীদের কাজের ব্যবস্থা করা অবিলম্বে খালি জায়গায় নতুন চারা রোপণ করে উৎপাদন বৃদ্ধি বজায় রাখা ইত্যাদি আজকের সমাবেশে বক্তব্য রাখেন অভিমন্যু কুমার শঙ্কর ধুবে কমলেশ চাষা সুপ্রিয় ভট্টাচার্য সমীরণ আচার্য গোপাল ভূমিজ চন্দ্রদেব পাশি সুরজিৎ ঘোষ প্রমুখ कैजुअल का कुछ एमओए में लिखा हुआ नहीं है कैजुअल के लिए फाइनेंशियल में तो ग्रेजुएटी का जो व्यापार सब लिखा है वो सब तो हम लोग का हेड ऑफिस के साथ विदाउट हेड ऑफिस के साथ बिना इसको डिस्कशन करके तो उसको तो हम ये करने के लिए तकलीफ होता है ना तो हम बताने के लिए वो कैसे क्या करेगा उसके साथ में भी वो डिस्कशन करके उसके लिए एक सोल्यूशन निकालने के लिए हम लोग करेगा বন্যায় আক্রান্ত বানবাসীদের মধ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ নির্দেশাক্রমে সরকারি ত্রাণ বিতরণ।
বর্তমান শিলচরের কর্পোরেশনের অধীনে থাকা 18 নম্বর ওয়ার্ডের তপবননগর, বিষ্ণুপতি, দেবপাড়া, বোয়ালজোর, ভকতপুর অঞ্চলে বন্যায় আক্রান্ত বানভাসীদের মধ্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তীর বিশেষ নির্দেশে সরকারি ত্রাণ বিতরণ করেন স্থানীয় বিজেপি দলের কর্মীরা। এদিন পশ্চিম শিলচরের প্রাক্তন সভাপতি সুরাজ দাস, বিজেপির বুথ সভাপতি সহ আরও দলীয় কর্মীরা মিলে সকাল থেকে উক্ত এলাকার বন্যাক্রান্তদের ঘরে ঘরে গিয়ে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করেন। এতে এলাকাবাসীরা বিশেষ ধন্যবাদ জানান বিধায়ক দীপায়ন চক্রবর্তী ও সুরাজ দাস সহ দলীয় নেতা কর্মীদের। রেফরমেটিভ সোশ্যাল গ্রুপের তরফে বৃহত্তম মালুগ্রাম এলাকায় বন্যার্থদের মধ্যে ত্রাণ বন্টন। শিলচরের সামাজিক সংগঠন রিফরমেটিভ সোশ্যাল গ্রুপের পক্ষ থেকে আজ শনিবার বৃহত্তর মালুগ্রাম এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এদিন সংগঠনের পক্ষ থেকে চাল, ডাল, আলু, তেল, লবণ ইত্যাদি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। রামকৃষ্ণপল্লী এবং এর সংলগ্ন এলাকায় বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে আরএসজি রিফরমেটিভ সোশ্যাল গ্রুপ। উপস্থিত ছিলেন সংস্থার কনভেনার দীপজ্যোতি সিনহা, সভাপতি ত্রিদীপ কান্তি পাল, সুব্রত মজুমদার, সন্দীপ দাস, বিশাল দেব, অমিত দাস, সঞ্জয় রায়, অরুণ দাস, অমরজিৎ বিশ্বাস, নিশির কুমার বিশ্বাস, বিশ্বজিৎ দেব, রাহুল পাল, রাজু দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের দিব কইছে কারণ নাম্বার না ও ঠিক আছে, ও ঠিক আছে। আপনারা কেউ ফটো দেওয়া হইতো না, আমরা আমার একটা দেওয়া হইছে। আর 99 ডাক দিস না। আরে যেগুলো আছে যে একটা আমারে ভুল লাগি জানা করিয়া দিছে 113 সিরিয়াল নাম্বার নাম মিলাস নাম তার জিজ্ঞাসা টাকা নেই তারা নাম জিজ্ঞা রামকৃষ্ণ বলিতে আমরা একটা মানে ছোট একটা নিজের থেকে আমরা ভলান্টিয়ার রামকৃষ্ণ বলে স্থিত আমাদের আরএসজি একটা সামাজিক সংস্থা সবসময় কাজ করে থাকে। তো আমরা ওই সংস্থা থেকে এই এত অঞ্চলে যে রিসেন্ট যে ফ্লাড হয়েছে এই ফ্লাডে যারা ভিকটিমরা আছে, যারা বন্যাক্রান্ত আছে, তারারে আমরা তরফ থেকে যতটুকু পারছি মেম্বাররা মিলিয়ে সাহায্য করার চেষ্টা করছি। তো সব এই ছোটো একটা দিয়ে তো আমাদের সমর্থ দিয়ে আমরা যতটুকু পারছি করছি। নেক্সটে আরও তার মধ্যে আমরা চাউল, ডাল, তারপরে সয়াবিন, আলু, ওই ধরনের বিভিন্ন সামগ্রী আসলো এবং ভবিষ্যতে আমরা চেষ্টা করবো যাতে আরও এখন যদি আমরা কিছু দিছি ভবিষ্যতে আরও চেষ্টা করবো আরও যাতে অন্য এরিয়াও কভার করতে পারি আমরা ওইটাই আমরা প্রচেষ্টা সবসময় রাখবো। আর আমরা সামাজিক সংস্থা সবসময় এই মানে যে কোনো সিচুয়েশনের লাগে আমরা তৈরি আছি, আমাদের সামর্থ্য মতো আমরা কাজ করে যাই। আমাদের এই সংস্থা থেকে আরএসজি সংস্থা থেকে একটা অনুরোধ আছে সরকারের কাছে যে আমাদের বরাক নদী থেকে আমরা তো যেহেতু ফ্লাড এফেক্টেড এরিয়া এই এরিয়াটা তো সবসময় প্রায় প্রত্যেক বছরই 2-3 বার বন্যা হয়ে যায়। তো যার লেগে যদি বরাক নদীর গভীরতাটা একটু বাড়ানো যায় খনন করার মাধ্যমে তো এদিকের মানুষ বেশি উপকৃত হইব। কমসে কম বছরের বন্যাটার থেকে আমরা বাড়াই পাইব। এখন তো বৃষ্টি দিলেই বন্যা হয়ে যায়। ওইটাই সরকারের কাছে আমরা অনুরোধ থাকবো। আরেকটা অনুরোধ আমরা সরকারের কাছে থাকবো যে এই ফ্লাডের পরে আমরা এই এলাকার মধ্যে কোনো ব্লিচিং পাউডার গভর্নমেন্টের তরফ থেকে কোনো বা মিউনিসিপ্যালিটির তরফ থেকে কোনো কিছু করা হয়েছে না। তো আমরা এই হিসাবে আমরা গভর্নমেন্টের কাছে বা মিউনিসিপ্যালিটির কাছে আর্জি জানাইব যাতে এই এরিয়ার ব্লিচিং পাউডার অতি সত্তর দেওয়া হয় যাতে এই এরিয়ার মানুষ কোনো রোগ এইসব থেকে দূরে থাকতে পারে। মশার উপদ্রব বাড়ছে ওই জিনিসটাই। কাছাড় জেলার বরখলা বিধানসভার চাপাং এলাকায় রিলিফের জন্য হাহাকার।
লাগাতার ধারা বর্ষণে বন্যার দখলে কাছাড় জেলা, আর সেই বন্যাকে কেন্দ্র করে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাছাড় জেলায় এসে বিভিন্ন বিভাগের সাথে বৈঠক করে জনগণের যাতে কোনো অসুবিধে না হয় সে ব্যাপারে সজাগ থাকার নির্দেশও দিয়েছেন। দলের বিধায়ক, প্রাক্তন বিধায়ক সহ যারাই কর্মকর্তারা রয়েছেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে বাড়িতে না বসে জনগণের পাশে দাঁড়ানোর জন্য। আর সেই অনুযায়ী কাছাড় জেলার তাপাং এলাকায় বিজেপির কর্মকর্তারা বিভিন্ন এলাকা পরিদর্শন করে জনগণের খোঁজ খবর নিচ্ছেন। মুখ্যমন্ত্রীর নির্দেশকে মাথায় রেখে জনগণের কাছে মুখ্যমন্ত্রীর বার্তা পৌঁছে দেওয়ার জন্য মাঠে নেমেছেন প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। সেসব এলাকায় এখনো পর্যন্ত পৌঁছায়নি কোনো ত্রাণ সামগ্রী, যেদিকে তাকানো যায় শুধু জল আর জল। এমন অবস্থায় একজনকে কাছে পেয়ে এলাকাবাসী যেন হাতে চাঁদের নাগাল পেয়েছেন। নিজেদের সুখ দুঃখ সব বলে একটা সুব্যবস্থা করে দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন এলাকাবাসীরা। যদি এটা না দেও এটা দিও, আর এটা দিলে এটা দিও না। এটা খার কর এটা। আচ্ছা 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 ঠিক আছে, চলো। আচ্ছা সবাই শুরু ছাড়াও, ঠিক আছে ভাই তোমরা এটা আমরা বলে ঠিক আছে। জল উঠছে এবারে। তোমরা পাইছো না বিস্কুট? উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথমবারের মতো বিগ প্রাইজ মানি চেস টুর্নামেন্ট হচ্ছে 28 জুন। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথমবারের মতো বিগ প্রাইজ মানি চেস টুর্নামেন্ট শুরু হচ্ছে 28 জুন। 11 লক্ষ টাকার রেটিং টুর্নামেন্ট অর্গানাইজ করছে আলকাকোনিয়া ফাউন্ডেশন। কো অর্গানাইজার হিসেবে রয়েছে কাছাড় জেলা দাবা সংস্থা ও শতরঞ্জ ফাউন্ডেশন। টুর্নামেন্টটি শুরু হচ্ছে 28 জুন, চলবে 3রা জুলাই পর্যন্ত। টুর্নামেন্টটি হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ে। শনিবার এক সাংবাদিক সম্মেলনে টুর্নামেন্টের বিষয়ে বিশদ বিবরণ তুলে ধরেন টুর্নামেন্ট কমিটির সদস্যরা। প্রাইজ পুল দিয়ে হয়নি আগে কখনো, আর আমরা প্রথমবারের মতন একসাথে 3টা ফরম্যাটে টুর্নামেন্ট নর্থ ইস্ট করতে চলছি। এটাও আগে কখনো নর্থ ইস্টে হয়নি। ক্লাসিক্যাল ফরম্যাট, র্যাপিড ফরম্যাট, ব্লিচ ফরম্যাট, 3টাই একসাথে আমাদের টুর্নামেন্টে হবে। আর ব্লিচ, ক্লাসিক্যাল, র্যাপিড আর র্যাপিড জানবই। ক্লাসিক্যাল যেরকম 90 মিনিট 30 সেকেন্ড ইনক্রিমেন্টার হয়, র্যাপিড আমাদের 10 মিনিট 2 সেকেন্ড, আর ব্লিচ 3 মিনিট 2 সেকেন্ড। তো এই দুইটা জিনিস আমরা প্রথমবারের মতন করছি নর্থ ইস্টে। তার জন্য আমরা খুব ভালো সাড়া পেয়েছি বিভিন্ন নর্থ ইস্টের বিভিন্ন অঞ্চল থেকে, ওয়েস্ট বেঙ্গল, বিহার থেকে অনেক প্লেয়ারই নাম দিয়েছে। হ্যাঁ, সাথে সাথে আমাদের বাংলাদেশের প্লেয়ারও কনফার্ম হয়েছে। নেপাল, শ্রীলঙ্কা, ভুটানের সাথে কথা চলছে, মোস্ট প্রবলি ওরাও জয়েন করবে। আর ইন্টারন্যাশনাল মাস্টারও একজন আমাদের টুর্নামেন্টে অলরেডি জয়েন করে নিয়েছেন। আরও অনেকেই কথা বলছেন, মোস্ট প্রবলি আরও অনেক জয়েন করবে। নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ কথা চলছে। বাংলাদেশের প্লেয়ার ফাইনাল করে নিয়েছে, বাকিদের কথা চলছে, মোস্ট প্রবলি হবে। এখন পর্যন্ত কনফার্ম হয়নি আজকের ডেট পর্যন্ত, কালকে পরশু তো মানে কোনো একদিন হয়ে যাবে। তো টুর্নামেন্টে আমরা আমাদের চিফ আরবিটার হলেন গিয়ে আইএ অনুপম ভট্টাচার্য আগরতলা থেকে। আমাদের শিলচরের আরবিটার অনুপ কুমার রায়ও থাকবেন। আমার অনুপম ভট্টাচার্য চিফ আরবিটার আমাদের আইএ অনুপম ভট্টাচার্য। তারপর হ্যাঁ,
তারপর শিলচরের অনুপ কুমার রায় থাকবেন, তারপর শিলচরের আরেকজন আরবিটার আইএ 4 ভাগ থাকবেন, তারপর আইএ মণিমালা সিনহা থাকবেন গৌহাটির থেকে। একটা ইনিশিয়েটিভ প্রথমবার হচ্ছে নর্থ ইস্টে, যেমন নর্থ ইস্টের প্রথম সবচেয়ে বড় প্রাইজ পুলের রেটেড টুর্নামেন্ট, সেকেন্ডারিলি ওয়ার্ল্ডের ফার্স্ট ট্রান্সজেন্ডারদেরকে ইকুয়ালিটি দেওয়ার জন্য ওদেরকে মেইন স্ট্রিম স্পোর্টসে আনার চেষ্টা, তৃতীয়ত আপনাদের ইন্ডিয়া বুকস অফ রেকর্ডের মধ্যে আমরা একটা রেকর্ড অ্যাটেম্প্ট করছি, ওইটা কী নিয়ে রেকর্ড সেটা সাসপেন্স থাক, সেটা এখন আর বলা যাবে না। তো সেটাই, আর আমরা চেষ্টা করছি যে পুরাটা অনুষ্ঠান মানে পুরোটা খেলা যাতে সুন্দরভাবে চলে, আর আপনাদের সবের সহযোগিতা অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। নট বিকজ যে আমাদের খালি এই টুর্নামেন্টটা ভালো হোক, বাট বিকজ যে এই টুর্নামেন্টের সঙ্গে আমাদের বরাকভ্যালিরও নামটাই এতটুকু বাইরে যাবে, এতটুকু ভালো হবে। আমরা চাই যে বরাকভ্যালি থেকে আমরা চেসের নর্থ ইস্টের একটা হাব করে তুলতে পারি, আর এটা প্রথম আমাদের প্রজেক্ট যেটা আমরা চেষ্টা করছি যে ওইভাবেই করতে পারি যাতে একটা বেঞ্চমার্ক সেট হয়, যে নেক্সট আমরা আরও ভালো করে একটু বড় করে করতে পারি। তো সেটাই। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরও একবার। স্বাগত সাতীর্থ পোর্টালের আওতায় তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলির আদেশ আনুষ্ঠানিকভাবে বিতরণের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি প্রার্থীর ঘোষণা, কানাতপুর কাইস্ত বিজেপি রাজ্যসভার প্রার্থী। বরাক উপত্যকা জুড়ে পালিত পবিত্র ঈদ উল আজহা, শিলচর ইটখোলা ঈদগাহে হাজারো মুসলিম ধর্মপ্রাণ মানুষ নামাজ আদায় করেন। বর্জালেঙ্গা ফরেস্ট ভিলেজ এলাকায় বন্যা পরবর্তী সময়ে বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবি স্থানীয়দের। এখনকার মতন বিটি নিউজ এই পর্যন্তই, ধন্যবাদ।